টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। আমরা আজ কথা বলবো বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি এখন যারা পরিচালনা করছেন তারা এই প্রতিষ্ঠানটির বড় অঙ্কের ঋণদাতা প্রতিষ্ঠান জনতা ব্যাংক এবং জাপানি একটি প্রতিষ্ঠান রিভাইভাল প্রজেক্ট লিমিটেড, এরা যৌথভাবে এই প্রতিষ্ঠানটিকে পুনরায় চালু করার একটা প্রক্রিয়া শুরু করেছে। এই প্রকল্পটি কিভাবে চালু হবে, কোত্থেকে অর্থায়ন হবে, কিভাবে প্রকল্পের আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে, বা প্রকল্পে এই টেক্সটাইল মিলের যে ঋণ রয়েছে সেগুলো কিভাবে সামনে পরিশোধ করা হবে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে সরকার বা এই সংশ্লিষ্ট পক্ষগুলোর যে পরিকল্পনা বেক্সিমকো টেক্সটাইল মিল চালু করার, বা টেক্সটাইল মিল বলা ঠিক হবে না, বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড চালু করার সেই পরিকল্পনাটি তার কাছ থেকে শুনবো। আবুল কাশেম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে নিউজ, আপনি বলছেন যে বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এবং এখানে বিদেশি কোম্পানি তারা আসছে এটি পরিচালনার জন্য। পাশাপাশি এদের যে ব্র্যান্ড বায়ার রয়েছে তারাও হচ্ছে এখান থেকে উৎপাদিত পণ্য কিনবে সেরকম প্রতিশ্রুতি দিচ্ছে। আসলে পরিকল্পনাটি কেমন, বা এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে সরকার এখন যে চালু করার একটা উদ্যোগ নিল বা সরকার পৃষ্ঠপোষকতা করছে কেন? ধন্যবাদ আপনাকে। শুরুতে বলে রাখি যে প্রতিষ্ঠানটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা জনাব সালমানের প্রমাণ, যিনি এখন 5 আগস্ট পরবর্তী সময়ে কারাগারে আছেন। এবং হাসিনা সরকারের পতনের পরে এই কারখানার শ্রমিকদের মজুরি বকেয়া নিয়ে আন্দোলন ছিল এবং ওই সময়ে সরকার একটা উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে বেক্সিমকো টেক্সটাইল লিমিটেডের শ্রমিকদের পাওনা, শ্রম পরিস্থিতি ইত্যাদি নিয়ে, এবং সেই উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্তেই কিন্তু এই ফ্যাক্টরিগুলি বন্ধ রয়েছে। এখানে নাম যদিও বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড, এর আন্ডারে আসলে 15টা প্রতিষ্ঠান রয়েছে এবং এই 15টা প্রতিষ্ঠানে বন্ধ হওয়ার আগ পর্যন্ত, বন্ধ হওয়ার আগে মানে হচ্ছে 5 আগস্টের আগ পর্যন্ত এখানে 47,000 শ্রমিক কাজ করত এবং তারা প্রায় হচ্ছে $50 মিলিয়ন এক্সপোর্ট করত। বাৎসরিক 50 মিলিয়ন, বাৎসরিক 50 মিলিয়ন, এবং তাদের জনতা ব্যাংকের ঋণের পরিমাণ কালকে শ্রম মন্ত্রণালয় যে হিসাব দিচ্ছে তাতে 23,000 কোটি টাকা, যেটা এখন খেলাপি আছে। এখন সরকার যে বন্ধ করলো, সরকার দেখছে যে শ্রমিকরা আন্দোলন করছে, এত বিপুল সংখ্যক শ্রমিক, এখানে স্থিতিশীলতা আনা, প্লাস হলো যে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো টাকা আসলে বেক্সিমকো টেক্সটাইলের ছিল না। ফলে দিন যাচ্ছে, শ্রমিকদের পাওনা বাড়তেছে। এই অবস্থায় সরকার নিজে থেকে প্রায় 600 কোটি টাকা সুদমুক্ত ঋণ দিয়েছে বেক্সিমকো লিমিটেডকে। ঋণ দিয়ে শ্রমিকদের সকল দেনা পাওনা পরিশোধ করে ফ্যাক্টরিগুলি ক্লোজ করে দিয়েছে। এখানে কিন্তু বেক্সিমকো লিমিটেড কিন্তু ফ্যাক্টরিগুলি ক্লোজ করতে চাইছিল না। তারা বলছিল যে আমাদের এই যে সরকার যে শ্রমিকদের জন্য 600 কোটি টাকা লোন দিল, কিন্তু এই লোন না চেয়ে বেক্সিমকো চেয়েছিল যে ব্যাংক তাদেরকে 400 কোটি টাকার পেড আপ ক্যাপিটাল দেখ, কারণ তাদের হচ্ছে অনেক অর্ডার আছে। ওয়ার্কিং ক্যাপিটাল হলে এবং ব্যাক টু ব্যাক এলসি খোলার সুযোগ পেলে তারা হচ্ছে ফ্যাক্টরিটা চালু রাখতে পারবে এবং এই 47,000 শ্রমিকের কর্মসংস্থানটা থাকবে। এবং তারা একটা রুট ম্যাপ কিন্তু সরকারের কাছে দিয়েছিল যে কিভাবে তারা হচ্ছে 3 বছরের মধ্যে কেমন আয় হবে, ব্যাংকের কি পরিমাণ টাকা পরিশোধ করবে, ইত্যাদি ইত্যাদি দিয়েছিল। কিন্তু সরকার সেটা তখন আমলে না নিয়ে এটা বন্ধ করে দিয়েছিল। এখন দেখছে যে সরকার আসলে দেখছে যে এই ফ্যাক্টরি তো বন্ধ, গত ফেব্রুয়ারি থেকে সকল ফ্যাক্টরি বন্ধ, শ্রমিকের কর্মসংস্থান তো গেছেই, ব্যাংকের টাকা পাওনাও অনিশ্চিত। এমনকি আমাদের অর্থ মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় যে প্রায় 585 কোটি টাকা দিয়েছে সুদমুক্ত ঋণ হিসেবে, সেই টাকাও এখন এই কোম্পানি কীভাবে দেবে, কারণ ফ্যাক্টরি কোম্পানি বন্ধ। ফলে এই টাকাও আদায় করা সম্ভব হচ্ছে না, একটা অনিশ্চয়তার মধ্যে। এবং বেক্সিমকো টেক্সটাইলের যে ফ্যাক্টরিগুলি, সেগুলির মেশিনারি কিন্তু খুবই সাফিস্টিকেটেড, আধুনিক মেশিনারি, এবং হচ্ছে খুবই কমপ্লায়েন্স ফ্যাক্টরি। আমি নিজে সেটা একবার দেখার সুযোগ হয়েছিল, এবং বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডগুলি হচ্ছে সেখান থেকে পোশাক ইম্পোর্ট করতো। তো সেই বায়ারদেরও আগ্রহ আছে এখান থেকে পোশাক নেওয়ার। এই প্রেক্ষাপটে সরকার দেখছে যে মেশিনগুলো পরে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ঋণের টাকাও পাবে না, কর্মসংস্থানও হয়ে গেল না, হাতছাড়া হয়ে গেল। তো এরকম সিচুয়েশনে যেহেতু একটা জাপানি, এই যে আপনি যেটা বলছেন জাপানি রিভাইভাল প্রজেক্ট লিমিটেড, তারা $20 মিলিয়ন
অর্ডার ব্যাক টু ব্যাক এলসির অর্ডার তারা হচ্ছে নিয়ে আসছে এবং বিদেশি ব্যাংকে, এটা আমাদের এখানে লোকাল ব্যাংক না। এবং ইন্ডিটেক্স যারা গ্লোবালি একটা ফেমাস ব্র্যান্ড আরএমজির, তো তারা হচ্ছে হলো এখানে হলো অর্ডারটা দিচ্ছে এই বেক্সিমকোতে। তো এই প্রস্তাব পাওয়ার পর সরকার দেখছে যে এটা আসলে সকল পক্ষের জন্য উইন উইন, এবং বেক্সিমকো এই প্রস্তাবের লেটার অফ কমফোর্ট মানে এই প্রস্তাবের সম্মতি জানিয়েছে। এই প্রেক্ষাপটে সরকার হচ্ছে একটা নীতিগত অনুমোদন দিয়েছে যে এখন 3 পক্ষের মধ্যে একটা চুক্তি হবে, বেক্সিমকো, রিভাইভাল জাপান এবং হচ্ছে জনতা ব্যাংক। এই চুক্তিতে প্রতিষ্ঠান চলবে। রিভাইভাল জাপান হচ্ছে একটা সার্ভিস চার্জ পাবে, এখান থেকে যে প্রফিট হবে তৈরি পোশাক রপ্তানির পরে সেখান থেকে একটা সার্ভিস চার্জ পাবে, আর অবশিষ্ট যে মুনাফাটা থাকবে সেই মুনাফাটা জনতা ব্যাংকের ঋণ পরিশোধে ব্যয় হবে। আচ্ছা, আপনি শুরুতেই যে ভদ্রলোকের কথা বলছিলেন, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আসলে বাংলাদেশে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বা তার আরও আগে থেকে এই ব্যাংকিং কার্যক্রম, ব্যাংক ঋণ, তারপরে তার প্রতিষ্ঠান পরিচালনা, অনেক উদ্ভাবনী বিষয়ে উনি যেমন আলোচিত, অনেক ধরনের কেলেঙ্কারির সাথেও কিন্তু ওনার নাম জড়িয়ে আছে। আমরা দেখলাম যে উনি এই প্রতিষ্ঠানটার সাথে সম্পৃক্ত যেমন আছেন, আবার আরও অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও সম্পৃক্ত আছেন। উনি গ্রেপ্তার হওয়ার পরই হচ্ছে সরকার এই প্রতিষ্ঠানটাকে টেক ওভার করা টাইপেরই আমাদের কাছে মনে হলো যে সরকার সেটা করলো। অন্যান্য প্রতিষ্ঠানেও কিন্তু এরকম শ্রমিক আন্দোলন হয়েছে, তারপরে শ্রমিকদের পাওনা বকেয়া হয়েছে, কিন্তু সরকার সব প্রতিষ্ঠানকে কিন্তু টেক ওভার করেছে এরকম কিন্তু আমরা দেখিনি। এই প্রতিষ্ঠানটাকে আমরা দেখলাম সরকার টেক ওভার করলো, এবং এখন আবার দেখছি যে সরকারি পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি ফিরে আসছে। আপনি বললেন যে জনতা ব্যাংক তাদের টাকা ফেরত পাবে, কিন্তু অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে কি পরিস্থিতি? এই প্রতিষ্ঠানের সাথে তো অন্যান্য ব্যাংকেরও তো দেনা পাওনা রয়েছে, সেইগুলো কি তারা পাবে? তার কোনো নিশ্চয়তা এখানে আসছে? দেখেন যে বেক্সিমকো গ্রুপ অনেক বড় একটা শিল্প গ্রুপ, এবং বাংলাদেশের যে কর্পোরেট কালচার, প্রাইভেট সেক্টরে যে কর্পোরেট কালচার, এটা কিন্তু বাংলাদেশে হচ্ছে বেক্সিমকো গ্রুপই প্রথম শুরু করে। এবং বুয়েট থেকে বা ঢাকা ইউনিভার্সিটির ভালো ভালো সাবজেক্ট থেকে পাশ করা ছেলে মেয়েদের ভালো স্যালারিতে নিয়োগ, যেটা এবং আমরা শুনেছি বিদেশ থেকেও অনেকে এসে, এবং বিদেশ থেকে আনা, এবং হচ্ছে যে বাংলাদেশে কর্পোরেট কালচারটা আসলে প্রাইভেট সেক্টরে বেক্সিমকোর মাধ্যমে শুরু হয়েছে। এটা যেমন সত্য, তেমনি শেয়ার বাজার বা হচ্ছে আর্থিক খাতে বিভিন্ন অনিয়মের সাথে সালমান এফ রহমানের নাম বিভিন্ন সময় আসে, আরও অনেকের নাম আসে, সাথে তার নামও আসে, এটাও সত্য। কিন্তু আপনি যে প্রসঙ্গটা বলছেন যে 5 আগস্টের পরে অনেক ফ্যাক্টরিতেই হচ্ছে এই ধরনের শ্রমিক অসন্তোষ হয়েছে, এবং আপনি জানেন যে গাজীপুর এলাকায় আরও অনেক ফ্যাক্টরির বেতন দেওয়ার জন্য কিন্তু সরকার তার নিজস্ব তহবিল থেকে সুদমুক্ত ঋণ দিয়েছে। বেক্সিমকোকে যেমন 585 কোটি টাকা দিয়ে শ্রমিকদের দেনা পাওনা পরিশোধ করে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, কিন্তু ওই ফ্যাক্টরিগুলির ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরি বন্ধ করেনি এবং শ্রমিকদের দেনা পাওনা পরিশোধ করেনি, তাদের হচ্ছে মজুরি দিয়েছে এবং ফ্যাক্টরি চালু রাখছে আর কি। তো এটা হচ্ছে, আমি যেহেতু হচ্ছে সালমান এফ রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তিনি একটা গত সরকারে, আওয়ামী লীগ সরকারে তিনি বেশ প্রভাবশালী ছিলেন, এবং আর্থিক খাত ওনার সম্পৃক্ততা বহু আগে থেকেই, যখন উনি সরকারে ছিলেন না। যেমন আমরা যদি দেখি যে 96 সালে কিন্তু উনি সরকারে ছিলেন না, কিন্তু 2010 সালে, তো এই দুই সময়ে যে শেয়ার বাজারে ধস ঘটে 1996 এবং 2010-এ, সেই আলোচনায় কিন্তু আরও অন্য অনেকের সাথে তার নামও আসে। তো সেটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু ফ্যাক্টরি আসলে ফ্যাক্টরির মতো চলবে। এখানে শ্রমিক অসন্তোষটা বেসিক্যালি দেখা দিয়েছিল যে এই বেক্সিমকো টেক্সটাইলের হচ্ছে ক্যাপিটাল ওয়ার্কিংয়ের শর্টফল ছিল, তারা শ্রমিকদের মজুরি দিতে পারছিল না, এটা একটা। এবং এই যে ফ্যাক্টরি এত সাফিস্টিকেটেড, এত ভালো ভালো বায়ার, তো তারপরেও তাদের হচ্ছে টাকাটা আসলে ছিল না কেন? এখানে সরকারের যেটা ধারণা যে এখান থেকে যে পণ্যগুলি এক্সপোর্ট হয়েছে সেই টাকাটা তারা দেশে আনে নাই, এই কারণে এখানে তাদের হচ্ছে ক্যাপিটাল শর্টফল হয়েছে, শ্রমিকরা আন্দোলনে গেছে। এবং এখানে যেহেতু বিপুল সংখ্যক শ্রমিক, 40-45 হাজার শ্রমিক, আপনি দেখছেন যে তারা এই নবীনগর কালিয়াকৈর মহাসড়ক অবরোধ করে, এবং এটা বাংলাদেশের খুবই ভাইটাল একটা মহাসড়ক। এই সড়ক অবরোধ করলে দেশটাই পুরো অচল হয়ে যায় এখানে, এবং তারা হচ্ছে একবার ঢাকায় আসার একটা কর্মসূচি কিন্তু ঘোষণা করেছিল। তো এটা পুরা হচ্ছে যে
আমাদের আরএমজি সেক্টর যেমন অস্থিতিশীল হতে পারে, জাতীয় রাজনীতিটাও অস্থিতিশীল হয়ে পড়তে পারে। এরকম একটা আশঙ্কা থেকে সরকার হচ্ছে টাকা দিয়ে শ্রমিকদেরকে ঘরে পাঠিয়ে হচ্ছে একটা নিরাপদ রাজনৈতিক পরিবেশ হচ্ছে নিশ্চিত করার দিকে জোর দিছে। এবং আপনি দেখেন যে এই যে আমাদের যে গাজী টায়ার টিউব বিরাট ফ্যাক্টরি, সেটা পুড়ে গেছে, লুটপাট হয়ে গেছে, সেখানে কিন্তু সরকার আসলে কোনো কিছু করে নাই। বা আপনার হচ্ছে এসালম হচ্ছে তো বিরাট কিছু করেছে, দেশের ব্যাংকিং সেক্টরটা পুরো ধ্বংস করে সব টাকা বিদেশে পাচার করছে, আমরা এখন যেটা শুনতে পাচ্ছি, কিন্তু সেটা নিয়ে কিন্তু সরকার বিশেষ কোনো কিছু করে নাই। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশে যে আলোচিত আর্থিক অনিয়মের ঘটনা, যে যুবক, ডেস্টিনি, হলমার্ক, ইবেলি, হ্যাঁ, সরকার সেখানে কোনো ব্যবস্থা নেয়নি, বরং হচ্ছে ডেস্টিনির মালিক তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন এই সরকারের সময়, এবং তিনি এখন রাজনীতি করছেন। কিন্তু এই যে মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা উনি নিয়েছেন, সেই টাকা দিবে কি দিবে না এ বিষয়ে সরকারের দিক থেকেও কোনো আলোচনা নাই, ডেস্টিনির দিক থেকেও কোনো আলোচনা নাই, তিনি বরং এখন রাজনীতি করে বেড়াচ্ছেন। তো আমার পার্সোনালি মনে হয়েছে যে সরকার এখানে রাজনৈতিক বিবেচনা সরকারের কাজ করেছে, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। আপনার কাছে একেবারে 1 মিনিটে শুনতে চাই সর্বশেষ কোশ্চেন, সেটি হচ্ছে এই কারখানাটি এখন যে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, এর ফলে কত মানুষের কর্মসংস্থান হবে এবং এক্সপোর্ট ইনকাম কেমন হতে পারে? এখানে হচ্ছে কর্মসংস্থানের কথা বলা হয়েছে যে প্রায় 25,000 লোকের কর্মসংস্থান হবে। এবং আমি একটু আগে বলছি যে বেক্সিমকো টেক্সটাইলের আসলে এক্সপোর্ট করার ক্যাপাসিটি আছে $50 মিলিয়ন, কিন্তু এখন প্রাইমারিলি তো হচ্ছে $20 মিলিয়ন ব্যাক টু ব্যাক এলসি পাওয়া যাচ্ছে, ফলে এখন হচ্ছে $20 মিলিয়ন এক্সপোর্ট হবে। কারখানা চালু হলে অন্যান্য বায়াররা যখন অর্ডার দিবে তখন হচ্ছে এক্সপোর্টও বাড়বে এবং হচ্ছে কর্মসংস্থানও সাথে সাথে বাড়বে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড কিভাবে সরকার চালু করার কথা ভাবছে বা সংশ্লিষ্টরা কিভাবে চালু করার কথা ভাবছে সেটি জানলাম আবুল কাশেমের কাছ থেকে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।